আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার এই জার্নি ধীরে ধীরে সামনে আগাচ্ছে। ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে হবে লেসন নাম্বার 9। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা একদম লেসন 1 থেকে নিয়ে লেসন নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট করেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি লেসন 1 থেকে নিয়ে 8 পর্যন্ত একদম প্রপার, একদম 100 আপনি প্র্যাকটিস করেছেন, যেভাবে শেখার ওইভাবে শিখেছেন, যদি এতটুক কনফিডেন্স আপনার মধ্যে থাকে তাহলে লেসন 9 শুরু করবেন। অন্যথায় আবার ভিডিও দেখুন বা নিজে নিজে প্র্যাকটিস করুন। কেন বলছি? এর কারণ হলো লেসন 2 থেকে নিয়ে বা লেসন 1 থেকে নিয়ে 8 পর্যন্ত হচ্ছে আমাদের এই কোর্সের একটা আলাদা একটা ধাপ। বিষয়টা আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে লেসন 2 এর মধ্যে আমরা একটা টেবিল দেখেছিলাম। এই টেবিল এটা হচ্ছে কোর স্পিকিং পার্টের মধ্যে এই টেবিলটা আমরা খুবই গুরুত্ব সহকারে পড়েছিলাম, প্র্যাকটিস করেছিলাম। লেসন 2 থেকে নিয়ে মূলত লেসন 8 পর্যন্ত এই চার্টটাকে কমপ্লিট করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এই চার্ট, এখানে যা যা আছে, এখানে 6টা কক্ষ আছে। এম এম মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। মানে এটা হচ্ছে সাবজেক্টের ব্যাপারে কিছু বলে, আর মানে সাবজেক্ট শোয়িং কিছু একটা ছিল, আছে বা হবে, তারপর হচ্ছে সাবজেক্টের অধীনে কিছু একটা। এই বিষয়টাকে তুলে ধরার জন্য, ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার জন্য লেসন 2 থেকে নিয়ে 8 পর্যন্ত আমাদের মেন ফোকাস ছিল কোর স্পিকিং পার্টের। সো যদি একদম যেভাবে পড়ার কথা, প্র্যাকটিস করার কথা, যেভাবে আয়ত্তে আনার কথা যদি এইভাবে হয়ে থাকে তাহলেই আপনি লেসন 9 শুরু করবেন। কেননা এই টেবিলটা যে কতটা গুরুত্বপূর্ণ, যদি একদম 100 আপনার হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্ব। সো যদি আপনি ফিল করেন যে হ্যাঁ আমি একদম একটা বাক্য দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করতে পারি, যে কোনো বাক্য এই টেবিলের অধীনে, তাহলে আমি বলবো যে অবশ্যই আমার কাছে একটা টেস্ট দিবেন। 15 থেকে 20 মিনিটের বা 30 মিনিট একটা টেস্ট দিবেন। লেসন 1 এর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নক দিবেন। ইনশাআল্লাহ আপনার টেস্ট দেওয়ার পরে যদি একদম মনে হয় যে না, যেভাবে পড়ার কথা, যেভাবে প্র্যাকটিস করার কথা আপনি এইভাবে করেছেন, তাহলে লেসন 9 শুরু করবেন। প্লিজ অন্যথায় শুরু করবেন না। কারণ যেহেতু এটা ফাউন্ডেশনকে ঠিক করার জার্নি, অবশ্যই সময় বেশি লাগুক, কিন্তু ফাউন্ডেশনটা যেন মজবুত হয়। ফাউন্ডেশন মজবুত যত বেশি হবে, আপনার সামনের জার্নিগুলো ততটা ইজি হবে। তাহলে আমি ধরে নিলাম যে আপনার কমপ্লিট হয়েছে সবকিছু। দেন এবার চলেন শুরু করি লেসন নাম্বার 9। So at first let's see how many things are there to this lesson. In lesson number 9 we know that there are 7 parts in every lesson. Part number 1, tongue twister, মুখের জড়তা দূর করার ব্যায়াম যেখানে থাকে। তারপরে ভোকাবুলারিজ এবং রেগুলার ভার্ব পার্ট 2 এর মধ্যে। পার্ট 3 হচ্ছে মেমোরাইজিং পার্ট, এখানে যা আছে জাস্ট মুখস্থ রাখতে হবে। হ্যাঁ বা না বলার ইংরেজি ফ্রেজগুলো। তারপরে ইরেগুলার ভার্ব এবং গ্রুপ ভার্ব হবে লেসন 9 এ কাস্ট দিয়ে। তারপরে বাই দ্বারা গঠিত কোলোকেশন। তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 7, যেখানে একটা বাক্য দিয়ে 32টা বাক্য বানানোর প্র্যাকটিস করা হয়। তারপরে হলো পার্ট নাম্বার 4, সেন্টেন্স প্যাটার্ন 20 এবং 21 হবে। এরপরে পার্ট 5 কোর স্পিকিং পার্ট। এখানে লেসন 9 থেকে শুরু হবে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যে জন্য বলেছিলাম লেসন 2 থেকে নিয়ে 8 পর্যন্ত ভালো করার জন্য, কারণ লেসন 9 থেকে আমরা স্পেসিফিক ভাবে হচ্ছে টেন্স ধরে ধরে প্র্যাকটিস করব। আমাদের স্পিকিং এর মধ্যে 6-7টা টেন্স খুবই বেশি ব্যবহৃত হয়, প্রত্যেকটা টেন্সকে আমরা ভালো করে শিখব। সো আজকে ফার্স্ট হবে প্রেজেন্ট ইনডেফিনিট উইথ প্র্যাকটিস চার্ট, অনেক প্র্যাকটিস থাকবে। এরপরে পার্ট 6 এন্ড 7, এখানে প্রেজেন্টেশন থাকে, ভিডিও রেকর্ড করতে হয় 2 থেকে 3 মিনিট, 1.5 থেকে 2 মিনিট। তারপরে হচ্ছে কোয়েশ্চেন্স উইথ আনসার, আর দুটোটার জন্য একটা টপিক থাকে। আজকের টপিক হচ্ছে মাই স্কুল অথবা মাই কলেজ, মানে আপনার স্কুল বা কলেজ নিয়ে কিছু বলতে হবে। ওকে, সো পিডিএফ কোথায় থাকবে? পিডিএফ হচ্ছে কমেন্ট সেকশনের মধ্যে থাকবে, এখান থেকে অবশ্যই
ডাউনলোড করে নেবেন, তারপরে অনেক প্র্যাকটিস করবেন। লেসন নাম্বার 9, ব্রেকিং দ্য সাইলেন্স। একটু নড়ে বসুন, ফিল করেন যে ইউ আর এন এনার্জেটিক পারসন এবং খুবই একজন অ্যাক্টিভ মানুষ আপনি। তারপরে প্রথম 10 মিনিটের কাজ হচ্ছে মুখের ব্যায়াম করা, 5 মিনিট মুখের ব্যায়াম, তারপরে 5 মিনিট হচ্ছে টাং টুইস্টার। জিহ্বা বের করুন, ভিতরে নিন, ডানে পাশে ঘোরান, ডানে বামে ঘোরান, এরপরে জিহ্বার ব্যায়াম করেন, ঠোঁটের ব্যায়াম করেন, পুরো মুখকে নড়াচড়া করেন, জিহ্বাকে মুখের ভিতরে নড়াচড়া করেন, মুখ থেকে বের করে জিহ্বার উপরে নিচে ডানে বামে এইভাবে করেন যেন মুখের জড়তা দূর হয়, আরও যেন ফ্লেক্সিবল হয়, ইজিলি যেন ইংলিশ স্পিকিংটা আরও সহজ হয়, মামলিং যেন কমে যায়, এই জন্য খুবই দরকার। 5 মিনিট হয়ে গেলে দেন হচ্ছে টাং টুইস্টার। টাং টুইস্টার নাম্বার 1, id had edited it, id had edited it, id had edited it, id had edited it। তারপরে টাং টুইস্টার নাম্বার 2, we surely shall see the sun shine soon, we surely shall see the sun shine soon, we surely shall see the sun shine soon। টাং টুইস্টারগুলোকে প্রথমে আস্তে আস্তে, তারপরে ধীরে ধীরে 5 বার পড়লে হচ্ছে এটা মুখের মধ্যে এমনিতেই সহজ হয়ে যাবে। দেন একটু স্পিডে বলার চেষ্টা করবেন, হয়ে যাবে। উই শিওরলি শ্যাল সি দ্য সান শাইন সুন, উই শিওরলি শ্যাল সি দ্য সান শাইন সুন। আসলে টাং টুইস্টারগুলো খুবই কঠিন। তারপরে যত প্র্যাকটিস করব আমাদের ততটাই কি হবে, ফ্লেক্সিবল হবে আমাদের মুখটা, মামলিং কমে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ভোকাবুলারি পার্ট 2। এখানে আমরা ধীরে ধীরে কিন্তু একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, যেখানে 3 থেকে 3,500 ভোকাবুলারি শেখার টার্গেট। সো অলরেডি আমরা হয়তো 800-র মতো ভোকাবুলারি শিখে ফেলেছি। তো প্রতিদিন 100-র মতো থাকে। প্রত্যেকটা ভোকাবুলারি যতটাই কমন হোক না কেন, স্পেলিং সহ ভালোভাবে শিখতে হবে। যেমন টুরিস্ট অর্থ পর্যটক আমরা জানি, বাট স্পেলিং অনেকের ভুল হয়। ওয়াচ, তারপরে ওয়েডনেসডে, এই সব আমাদের অনেক সময় ভুল হয়। ট্রাউজার্স, এরপরে হচ্ছে আমব্রেলা, যেগুলো আমার কাছে একটু মনে হয়েছে, এগুলোকে আমি রেড কালার দিয়ে রেখেছি, কারণ আমিও তো পড়েছি, আমি লেখার পরে নোট করার পরে 1-2 বার পড়েছি। সো আপনিও দেখবেন যেটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ মিনিং আনকমন বা হচ্ছে স্পেলিংটা অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তো এগুলোকে আলাদা নোট করে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে রেগুলার ভার্ব, প্রতিদিন 5টা। ধীরে ধীরে আমাদের টার্গেট হচ্ছে 30টা লেসনের রেগুলার ভার্ব শিখবো, 150টা। সো আজকে হচ্ছে পরিদর্শন করা, ভিজিটেড, হাঁটা, ওয়াকড, চাওয়া, ওয়ান্টেড, ওয়াচ, দেখা, ওয়াচড, কাজ করা, ওয়ার্কড। এরপরে হচ্ছে পার্ট 3, মেমোরাইজিং পার্ট। এখানে আমি হচ্ছে হে বা না বলার ইংরেজি ফ্রেজগুলো। আমরা ইংরেজিতে যে হে বলি বা না বলি, এগুলো অনেকভাবেই বলা যায়। শুধু যে ইয়েস বললে হে হবে, ন বললে না হবে, বিষয়টা এমন টোটালি না। অনেক ফ্রেজ দিয়েই বলা যায়, অর্থ ভিন্ন হলেও কিন্তু উদ্দেশ্য একটাই, হে বলা বা না বলা। সো ইয়েস বলার উপায় কি? ইয়েস আছে, ইয়া আছে, এখানে বিভিন্ন রকমগুলো আছে। সাউন্ডস গুড, নাকি ভালো শোনাচ্ছে, তাহলে আপনি সম্মতি দিয়েছেন, এটা হে বোঝায়। তারপরে ডেফিনেটলি, নিশ্চয়ই, মানে ইয়েস। সো এগুলো জায়গা ভেদে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, এগুলোকে শিখে নেবেন। তারপরে ন বলার উপায়, ন মানে না, নট রিয়েলি, ঠিক তা নয়, বা আই এম অ্যাফ্রেড নট। ইংলিশ লিসেনিং এর মধ্যে এই আই এম অ্যাফ্রেড নট দিয়ে অনেক আনসার হয়, অনেক আনসার বের করা যায় আই এম অ্যাফ্রেড নট দিয়ে। সো এগুলা খুবই কমন ব্যবহার হয়, এগুলার মিনিং বুঝতে হবে। আই এম অ্যাফ্রেড নট মানে যে এখানে নেগেটিভ একটা মিনিং দিচ্ছে, এসব বুঝতে হবে। নট এট অল, একদমই না। সো সবগুলার মিনিংই হচ্ছে নো বা না বলা। সো ফ্রেজগুলো কয়েকবার রুটিন পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে ইরেগুলার ভার্ব, যা মুখস্থ রাখতে হয়, কারণ প্রত্যেকটা রেগুলার ভার্বই হচ্ছে 2 ধরন বা 3 ধরনের হয়, অর্থাৎ V1, V2, V3 একটু ভিন্ন ভিন্ন, তাই এগুলোকে শিখতে হয়। ধরা, হোল্ড, হেল্ড, আঘাত পাওয়া, হার্ট, রাখা, কেপ্ট, জানা, নন, রাখা, লেজ। গ্রুপ বা ফ্রেজাল ভার্ব কাস্ট দিয়ে, এখানে আছে কাস্ট অফ, ত্যাগ করা,
আউট বের করে দেওয়া, কাস্ট অ্যাসাইড অবহেলা করা, অবহেলা করে ফেলা, তারপরে কাস্ট আওয়ে পরিত্যাগ করা। কাস্ট অর্থ একটা, বাট কাস্টের সাথে এইসব বিষয় আউট, অফ, অ্যাসাইড, আওয়ে, ডাউন এসব আসার কারণে এক একটার অর্থ এক এক রকম। যেভাবে আমরা অনেক ভোকাবুলারি শিখি, ঠিক এইভাবে আলাদা সময় দিয়ে ফ্রেজাল ভার্বগুলো শিখবো। এভাবে কয়েকশো ফ্রেজাল ভার্ব শিখলে ইনশাল্লাহ আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে যাবে, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে যাবে। ইনশাল্লাহ দেখতে পারবেন যে যখন রিডিং প্র্যাকটিস করবেন, রিডিং পড়বেন, তখন দেখবেন যে ফ্রেজাল ভার্বগুলো আসলে কতটা কাজে আসে। এখন জাস্ট শিখে রাখেন, ইনশাল্লাহ কাজে আসবে। যদি ওইগুলো মনে থাকে না, ভুলে যাবো আমরা শিখলেও, তারপরেও শিখেন, কাজে আসবে ইনশাল্লাহ। একবার চোখের সামন থেকে গেলেও মনে হবে যে হ্যাঁ কখনো পড়েছিলাম, কোথায় পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপরে বাই দ্বারা গঠিত কলোকেশন এগুলো শিখবেন, তেমন একটা কঠিন না, সহজ। জাস্ট মনে রাখতে হবে যে বাই অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট এর সাথে যে বাই আসলে দুর্ঘটনাক্রমে এই অর্থটা দেয়। জন্মসূত্রে বাই বার্থ, জন্মে বাই মানে মাধ্যমে আমরা বুঝি, বাই বার্থ জন্মের মাধ্যমে না, জন্মসূত্রে। বাই চান্স হঠাৎ, বাই চান্স কিছু একটা হয়ে গেলে আমরা যে বলি, সো বাই চান্স মানে কি হঠাৎ। সো এইভাবে প্রত্যেকটা কোলোকেশন শিখবেন। যদি মন চায় যে হ্যাঁ এগুলোর এক্সাম্পল সহ শিখবো, এক্সাম্পল সহ প্র্যাকটিস করব, তো আমি তো এখন এক্সাম্পল নিয়ে আসি নাই, এমনিতে অনেক বেশি হয়ে যাচ্ছে। সো চ্যাটজিপিটি আছে, গুগল আছে, এখানে আপনি জাস্ট বাই দ্বারা গঠিত কোলোকেশনগুলোর সাথে এক্সাম্পল সহ সার্চ করলেই চ্যাটজিপিটিকে বললে সব দিয়ে দিবে। খুবই সহজ ইংরেজি শেখা, কঠিন না, সবই আছে, জাস্ট আমাদেরকে পড়তে হবে এবং শিখতে হবে। তারপরে যেটা দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ থাকে, একটা বাক্য দিয়ে 32 রকমের বাক্য বানানো, এবং মূলত উদ্দেশ্য হচ্ছে ইংলিশ ফাউন্ডেশনের মেইন যে উদ্দেশ্য সেন্টেন্স স্ট্রাকচার বোঝা। সো এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসে, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারগুলো। অলরেডি আমাদের 6টা কমপ্লিট হয়েছে, যেখানে প্রেজেন্টের 3টা শেষ হয়েছে, এরপরে কন্টিনিউয়াসের 3টা শেষ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সো আজকে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুরু দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কিছু কথা বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মানে হচ্ছে কোনো একটা কাজ শেষ হয়েছে, মানে এটা অনেকটা পাস্টের মতো। মানে আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়াটা কমপ্লিট। আমি একটা গান শুনেছি, তো আমার গান শোনাটা কমপ্লিট। আমি তোমাকে দেখেছি, তোমার দেখার কাজটা কমপ্লিট হয়েছে। সো একটা কাজ কমপ্লিট হয়েছে মানে সম্পূর্ণ কাজটা হয়েছে, বাট এর ফিলিংসটা এখনো বাকি, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরো সহজ ভাষায় বললে, বাংলাতে আমরা বলি আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি খেলেছি, আমি কথা বলেছি, আমি পড়েছি। এই যে লাস্টে যে আমরা এই যে একটা ধরনের কথা বলি, চে দিয়ে, চ দিয়ে, তুমি করেছো, তুমি খেয়েছো, এই যে এই ধরনের বাক্য, আমি তোমাকে দেখেছি, তোমার সাথে কথা বলেছি, মানে কাজটা কমপ্লিট না, যদি ওইটা প্রেজেন্ট, কিন্তু এই ধরনের বাক্য যে আমরা বাংলাতে বলি, এর সাথে হচ্ছে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার কি? প্রথমে হবে সাবজেক্ট, যেমন এখানে ইউ আসছে, সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে V3, মানে V1 হবে না, V3 হবে। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এখানে ইউ এর সাথে হ্যাভ হয়েছে কারণ ইউ এর সাথে হ্যাজ হয় না, যদি শি হতো তাহলে শি হ্যাজ হতো। সো এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্র্যাকটিস করতে হবে। এবং যদি টেন্সের মধ্যে সমস্যা থাকে, ইনশাল্লাহ টেন্স নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এই একটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ ট্রাই করব সমস্ত টেন্সকে একদম যেভাবে শিখলে আর জীবনে ভুলবেন না ওইভাবে শেখানোর। তাহলে চলুন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 7টা একবার পড়ে নিই। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ। সো এখানে ডান দিয়ে আছে ডু, ডিড, ডান, V3, সাবজেক্ট হ্যাভ, V3। ওকে, তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তুমি করো নাই, ইউ হ্যাভেন্ট ডান। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি কি করো নাই, হ্যাভেন্ট ইউ ডান। তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান। তুমি কি করো নাই, হোয়াট হ্যাভেন্ট ইউ ডান। তুমি কি জন্য করেছো, ফর হোয়াট হ্যাভ ইউ ডান। তুমি কি জন্য করো নাই, ফর হোয়াট হ্যাভেন্ট ইউ ডান। তুমি কখন করেছো, ওয়েন হ্যাভ ইউ ডান। তুমি কখন করো নাই, ওয়েন হ্যাভেন্ট ইউ ডান। তুমি কোথায় করেছো, ওয়ার হ্যাভ ইউ ডান। তুমি কোথায় করো নাই, ওয়ার হ্যাভেন্ট ইউ ডান।
তুমি কেন করেছো, ওয়াই হ্যাভ ইউ ডান, তুমি কেন করো না, ওয়াই হ্যাভেন্ট ইউ ডান, তুমি কিভাবে করেছো, হাউ হ্যাভ ইউ ডান, তুমি কিভাবে করো না, হাউ হ্যাভেন্ট ইউ ডান, তুমি কাকে করেছো, হুম হ্যাভ ইউ ডান, তুমি কাকে করো না, হুম হ্যাভেন্ট ইউ ডান, তুমি কার আগে করেছো, বিফোর হুম হ্যাভ ইউ ডান, তুমি কার আগে করো না, বিফোর হুম হ্যাভেন্ট ইউ ডান, তুমি কার পরে করেছো, আফটার হুম হ্যাভ ইউ ডান, তুমি কার পরে করো না, আফটার হুম হ্যাভেন্ট ইউ ডান, তুমি কার সাথে করেছো, উইথ হুম হ্যাভ ইউ ডান, তুমি কার সাথে করো না, উইথ হুম হ্যাভেন্ট ইউ ডান, কে করেছে, হু হ্যাজ ডান, কে করে নাই, হু হ্যাজেন্ট ডান। এখানে এক হুর পরে যেহেতু হুটা এখানে এক বচনের জন্য আসছে, হু কিন্তু বহু বচন এক বচন দুটোর জন্য আসে। সো কে করেছে এক বচন, তাই এখানে হু এর সাথে হয়েছে কি হ্যাজ, হ্যাভ হয় নাই। কে করে নাই, হু হ্যাজেন্ট ডান। আবার যখন হু দিয়ে বহু বচন উদ্দেশ্য, এই বাক্যের মধ্যে হু হ্যাভ ডান আসছে, তারা করে নাই, হু হ্যাভেন্ট ডান। তুমি কোন কাজটি করেছো, উইচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান, তুমি কোন কাজটি করো নাই, উইচ ওয়ার্ক হ্যাভেন্ট ইউ ডান। তুমি কার কাজটি করেছো, হুজ ওয়ার্ক হ্যাভ ইউ ডান, তুমি কার কাজটি করো নাই, হুজ ওয়ার্ক হ্যাভেন্ট ইউ ডান। এইভাবে 32 রকমের বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। ডানের জায়গার মধ্যে V3 তো আমরা অনেক শিখেছি। আমাদের রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব অলরেডি প্রায় 100টার মতো মনে হয় শেখা হয়ে যাচ্ছে, দুটোটা মিলিয়ে আর কি। যতটাই হোক এখান থেকে V3 দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন V3 কি আছে, স্টাডি করা, তুমি স্টাডি করেছো, ইউ হ্যাভ স্টাডিড, তুমি স্টাডি করো নাই, ইউ হ্যাভেন্ট স্টাডিড, তুমি কি স্টাডি করেছো, হ্যাভ ইউ স্টাডিড, তুমি কি স্টাডি করো নাই, হ্যাভেন্ট ইউ স্টাডিড, তুমি কি স্টাডি করেছো, হোয়াট হ্যাভ ইউ স্টাডিড, তুমি কি স্টাডি করো নাই, হোয়াট হ্যাভেন্ট ইউ স্টাডিড, তুমি কি জন্য স্টাডি করেছো, ফর হোয়াট হ্যাভ ইউ স্টাডিড, তুমি কি জন্য স্টাডি করো নাই, ফর হোয়াট হ্যাভেন্ট ইউ স্টাডিড। এইভাবে এক ভার্ব চেঞ্জ করে করে কয়েকবার প্র্যাকটিস করবেন, কমপক্ষে 5টা ভার্ব দিয়ে 5বার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনেক কাজে আসবে। একদম দেখবেন সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্রেনের মধ্যে একদম খোদাই করে বসা হয়েছে। এরপরে হচ্ছে পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন। এখানে বাক্যের প্যাটার্ন দিয়ে মূলত সেন্টেন্স প্র্যাকটিসের একটা থাকে, কাজ থাকে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেন ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং আরো বেড়ে যায়। সো বাংলাটা কি, হওয়া বা হওয়ার কথা, থাকার কথা। এই যে অতীতে আমার তোমার বাসায় যাওয়ার কথা, তোমার সাথে দেখা করার কথা, সাক্ষাৎ করার কথা, আমাদের হচ্ছে কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এই যে কথা বোঝায়, কোনো একটা বিষয় হওয়ার কথা, থাকার কথা, খাওয়ার কথা। হ্যাঁ, এই সেন্সের যে বাক্যগুলো আসে এগুলোর জন্য স্ট্রাকচার নাম্বার 20 ব্যবহৃত হয়, প্যাটার্ন নাম্বার 20। সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এবং অলরেডি আমরা জানি এম ইজ আর আসে কিসের জন্য, প্রেজেন্টের জন্য। তারপরে সাপোজ টু, যেটা হচ্ছে মেইন পয়েন্ট, যে সাপোজ টু বি, মূলত এটা দিয়ে হচ্ছে আমাদের কি হয়, অর্থটা প্রকাশ পায়। তারপর এক্সটেনশন, যেমন আমার 9টার মধ্যে প্রস্তুত থাকার কথা, আই এম সাপোজ টু বি রেডি বাই 9, এম হলে এম, পিএম হলে পিএম। তার সাক্ষাৎ হওয়ার কথা, হি ইজ সাপোজ টু বি অনেস্ট, তার সৎ হওয়ার কথা, হি ইজ সাপোজ টু বি অনেস্ট। তোমার সৎ হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি অনেস্ট। আমার সৎ হওয়ার কথা, আই এম সাপোজ টু বি অনেস্ট। মানে এমিজারটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাদের সৎ হওয়ার কথা, দে আর সাপোজ টু বি অনেস্ট। সে ডাক্তার বলে মনে করা হয়, সে ডাক্তার বলে মনে করা হয়। she is supposed to be a doctor, মানে সে ডাক্তার হওয়ার কথা ছিল, কথা ছিল যে পাস্ট হয়ে যাবে, পরেরটা আসতেছে। আমাদের সাবধান থাকার কথা, we are supposed to be careful, তাদের সাবধান থাকার কথা, they are supposed to be careful। তোমাদের সাবধান থাকার কথা, you are supposed to be careful, তোমার ভাইয়ের সাবধান থাকার কথা, your brother is supposed to be careful। সো প্রত্যেকটা বাক্য দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে প্র্যাকটিস করবেন। সে ডাক্তার বলে মনে করা হয়, she is supposed to be a doctor। এখানে মূলত হবে সে ডাক্তার হওয়ার কথা। এই যে হওয়ার কথা, এরকম একটা মনের ভাব প্রকাশ করে, এটা মূলত এই সেন্সে এই স্ট্রাকচারে ব্যবহৃত হয়। সে খুব দয়ালু হওয়ার কথা, নাম্বার 10, she is supposed to be very kind। এরপরে স্ট্রাকচার নাম্বার 21, সেম, সেন্স সেম, শুধু পার্থক্যটা হচ্ছে আগেরটা ছিল প্রেজেন্ট, এখনটা হবে অতীত, পাস্ট টেন্স। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, পরে সাপোজ টু বি, এরপর এক্সটেনশন। আমার আগে সেখানে থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি দেয়ার আর্লি। একদম ফার্স্ট টাইমে একটু আগ মুহূর্তেই আমার সেখানে থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি দেয়ার আর্লি। অথবা
আমাদের সেখানে আগে থেকে থাকার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু বি দেয়ার আর্লি। এখানে যদি বলি এখানে, তখন দেয়ার না বলে হবে হেয়ার। এই যে দেয়ার আছে না, দেয়ার মানে সেখানে, আর হেয়ার মানে এখানে। আমার এখানে আগে থেকে থাকার কথা ছিল, তো কি হবে? আই ওয়াজ সাপোজ টু বি হেয়ার আর্লি। তার সৎ হওয়ার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু বি অনেস্ট। আমাদের সৎ হওয়ার কথা ছিল উই ওয়ার সাপোজ টু বি অনেস্ট। তারপরে আমাদের 10টার মধ্যে প্রস্তুত থাকার কথা ছিল, সরি আমাদের না, তাদের। দে ওয়ার সাপোজ টু বি রেডি বাই 10। তোমাদের 10টার মধ্যে প্রস্তুত থাকার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু বি রেডি বাই 10। আমার 10টার মধ্যে প্রস্তুত থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি রেডি বাই 10। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন, এবং হা বোধক না বোধক এগুলা দিয়ে প্রশ্নবোধক বানিয়ে, যেমন হা বোধক না বোধক কি হয়, ওয়াজের জায়গায় ওয়াজেন্ট। এরপরে জাস্ট একটা নোট নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে, বা প্রশ্নবোধক করতে হলে ওয়াজটাকে আগে নিয়ে আসলে হচ্ছে। যেমন আমার আগে সেখানে থাকার কথা ছিল, হা বোধক, আমার কি আগে সেখানে থাকার কথা ছিল, ওয়াজ আই সাপোজ টু বি দেয়ার আর্লি। আমাদের কি সেখানে আগে থাকার কথা ছিল, ওয়ার উই সাপোজ টু বি দেয়ার আর্লি। এইভাবে, কারণ আমরা তো যে বাক্যগুলো প্র্যাকটিস করে আসছি, প্রত্যেকটা বাক্যের মধ্যে এই পজিটিভ নেগেটিভ নিয়ে প্র্যাকটিস করে আসছি। আচ্ছা, এখন হবে কোর স্পিকিং পার্ট 5, আমাদের যে পাঠের মাধ্যমে একদম বেসিক থেকে প্র্যাকটিস করে আসছি। সো অলরেডি আমাদের অনেকগুলো হয়েছে। এবার লেসন 9 থেকে শুরু হবে টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা হয়তো ক্লাস 10 কমপ্লিট করেছি, ক্লাস 11, 12 কমপ্লিট করেছি, বা অনেকে অনার্সও কমপ্লিট করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত 12টা টেন্স আমাদের মাথার মধ্যে নাই। যদি আপনাকে বলি যে 2 মিনিটের মধ্যে 12টা টেন্স আমাকে শোনান, যেন আমি শুনে একদম স্যাটিসফাইড হয়ে যাই, হয়তো অনেকেই পারবেন না। সো টেন্স ফাউন্ডেশন মজবুত করবেন আর টেন্স মজবুত হবে না, এটা হতে পারে না। যদিও 12টা টেন্স লাগে না সবগুলো, তারপরেও আমি মনে করি তেমন আহামরি কিছু না, শিখলে সমস্যা কোথায়। হয়তো বেশি প্র্যাকটিস হবে 6 থেকে 7টা নিয়ে, বাট সবগুলোকে এক নজরে শিখে রাখাই ভালো। সো আমরা ধীরে ধীরে শিখবো, কিন্তু 12টা টেন্স একসাথে নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। ওই ভিডিওটা দেখে নেবেন এবং নোট করে রাখবেন ইনশাল্লাহ। যেভাবে বলবো আমি বিলিভ করি একবার দেখার পর, একবার শেখার পর আর জীবনে বলবেন না। এবার চলেন, আমরা তো মনে হয় জানি অলরেডি টেন্স 12 প্রকার। এখানে ইনডেফিনিট থাকে, কন্টিনিউয়াস থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। টেন্স 3টা কালের মধ্যে, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। সো লেসন 9 থেকে 1 নাম্বার টেন্স শিখবো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে বর্তমানে একটা সাধারণ কাজ। বর্তমানের সাধারণ কাজ মানে, একটু সহজ ভাষায় বলি, যেটা হয়তো অনেকের মতো এরকম হবে না, বাট আমি এভাবে মনে রাখি বা বলে থাকি যে এই যে আগে কালটা বুঝতে হবে। যেমন কোনো একটা কাজ আমি করেছিলাম, অতীতকাল, করব ভবিষ্যৎ, আর বর্তমান আমি করতেছি, বর্তমানে চলমান। এবার আমি যদি বলি আমি পড়ি, তো এটা কি কোনো কালের মধ্যে পড়তেছে? আমি ভাত খাই, জাস্ট কেমন জানি একটা কোনো কাল নাই, বর্তমানও নাই, অতীতও নাই, ভবিষ্যৎও নেই। যদি ওইটা বর্তমান কালের, বাট আমি বলি এটা কাল ছাড়া বাক্য। একটা সাধারণ কথা, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি খেলি, আমি দেখি, আমি এটা করি, ওইটা করি, এই যে একটা বিষয়, কেমন জানি কোনো কাল নাই, মানে আমার কাছে মনে হয় কোনো কাল ছাড়া একটা বাক্য। অতীত কাল নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, এরকম একটা সাধারণ বাক্যকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। তো যাই হোক, আমাদের মূলত বাংলা জিনিসটা বোঝাই উদ্দেশ্য। আমি পড়ি, আমি লেখি, আমি খাই, আমি যাই, আমি আসি, এই যে একটা কথা, এই ধরনের এই সেন্সটা জাস্ট বোঝেন। এই সেন্সের যে বাক্যগুলো বলে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে V1, তারপরে যদি কিছু দিতে হয় দিবেন, না হয় নাই, তবে এটা হচ্ছে মেন সাবজেক্ট V1। যেমন আই ডু, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ডু হচ্ছে করা, V1, তো আই ডু আমি করি। তো এটা তো অর্থ হবে না আই ডু মানে আমি করব, বা আই ডু মানে আমি করেছিলাম, এরকম কোনো অর্থ দিচ্ছে না। আই ডু আমি করি, একদম সাধারণ একটা বাক্য। কেমন জানি একটা কাল ছাড়া কথাবার্তা, না প্রেজেন্ট, না ফিউচার, না পাস্ট,
এই ধরনের সিম্পল বাক্যকে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। যদিও আমার এই কথা বলাটা অ্যাকসেপ্টেবল না, তারপরে আমি এরকমই মনে করি। সো 8 টাইপস অফ সেন্টেন্সেস এর প্র্যাকটিস আমি করি, আই ডু, আমি করি না, আই ডোন্ট ডু। প্রেজেন্ট ইনডেফিনিটকে নাবোধক করতে হলে অক্সিলারি ভার্ব ডোন্ট আসতে হয়, আর পরে যে ডো এটা মূলত মেইন ভার্ব। এখানে ডো না বসে যদি স্টাডি বলেন, রিড বলেন, তারপরে ডোন্ট আনতে হবে এখানে। যেমন আমি স্টাডি করি, আই ডু, আমি স্টাডি করি না, আই ডোন্ট স্টাডি। এভাবে আমি করি, আই ডু, আমি করি না, আই ডোন্ট ডু, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি না, ডোন্ট আই ডু, আমি কি করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি না, হোয়াট ডোন্ট আই ডু, আমি কিভাবে করি, হাউ ডু আই ডু, আমি কিভাবে করি না, হাউ ডোন্ট আই ডু। একটা নোট আছে, নোট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্ব এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি বললো, প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আজকে শিখলাম, এর মধ্যে যদি সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের সাথে ইয়ত এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, যে এই 4 ধরনের, হি, শি, ইট, তারপরে একবচন, রহিম, দ্য বয়, মাই ফাদার ইত্যাদি। মানে কোনো একজনের নাম, কোনো একটা জিনিসের নাম, কোনো একক একটা বিষয়, হি, শি, ইট এবং কোনো একটা একক জিনিসকেই বলে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর সামনে যখন প্র্যাকটিস করবো আরো দেখে নিব যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল কি, হি প্লেজ ক্রিকেট, সো হি, এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি আসলো। শি রাইটস, প্লেস এর সাথে এস, রাইট এর সাথে রাইটস। রহিম ওয়ার্কস, সো হি, শি, ইট কোন একজন মানুষের নাম, এসবকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। এবার আসেন আমরা একটা প্র্যাকটিস চার্ট দিয়ে 8 রকমের বাক্য প্র্যাকটিস করব। প্রথমে হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস, যেখানে আবোধক বাক্য প্র্যাকটিস হবে এবং এইদিকে হচ্ছে সাবজেক্ট আর এইদিকে হলে V1, এগুলো সব হচ্ছে V1। চলুন প্র্যাকটিস করি। সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব নিয়ে প্র্যাকটিস হবে। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ। আমি যাই, আই গো, প্রথমে আই নিব। আমি যাই, আই গো। আমি আসি, আই কাম। আমি পড়ি, আই রিড। আমি লেখি, আই রাইট। আমি খাই, আই ইট। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি ঘুমাই, আই স্লিপ। আমি সাঁতার কাটি, আই সুইম। আমি উড়ি, আই ফ্লাই। আমি হাঁটি, আই ওয়াক। আমি দৌড়াই, আই রান। আমি কথা বলি, আই স্পিক। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি হাসি, আই লাভ। আমি কাজে বন্ধ করি, আই ক্লোজ। আমি দেখি, আই লুক বা আমি তাকাই। এরপরে আমি খুলি, আই ওপেন। আমি চিন্তা করি, আই থিঙ্ক। তারপরে যদি উই দিয়ে বলি, আমরা যাই, উই গো। আমরা আসি, উই কাম। আমরা পড়ি, উই রিড। আমরা লেখি, উই রাইট। আমরা খাই, উই ইট। আমরা পান করি, উই ড্রিঙ্ক। আমরা ঘুমাই, উই স্লিপ। আমরা সাঁতার কাটি, উই সুইম। আমরা উড়ি, উই ফ্লাই। আমরা হাঁটি, উই ওয়াক। আমরা দৌড়াই, উই রান। দে দিয়ে যদি বলি, তারা যায়, দে গো। তারা আসে, দে কাম। তারা পড়ে, দে রিড। তারা লেখে, দে রাইট। তারা খায়, দে ইট। তারা পান করে, দে ড্রিঙ্ক। তারা ঘুমায়, দে স্লিপ। তারা সাঁতার কাটে, দে সুইম। তারা উড়াল দেয়, দে ফ্লাই। তারা হাঁটে, দে ওয়াক। এভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি জাস্ট দেখাই দিচ্ছি। তারপর এখান থেকে সিঙ্গুলার থেকে যদি নেই, এখানে হি, শি, রহিম, ইট, 4টা থেকে যাই নেই, যে ব্র্যাকেটের মধ্যে যে এস আছে ওই এসটা যুক্ত হবে। তো হি, সে যায়, হি গোজ। সে আসে, হি কামস। সে পড়ে, হি রিডস। সে লিখে, হি রাইটস। সে খায়, হি ইটস। সে পান করে, হি ড্রিঙ্কস। রহিম দিয়ে যদি বলি, রহিম উড়ে, রহিম ফ্লাইস। রহিম হাঁটে, রহিম ওয়াক্স। রহিম দৌড়ায়, রহিম রানস। রহিম কথা বলে, রহিম স্পিক্স। রহিম কাজ করে, রহিম ওয়ার্কস। এটি কাজ করে, ইট ওয়ার্কস। তারপরে রহিম বন্ধ করে, রহিম ক্লোজেস। রহিম তাকায়, রহিম লুকস। রহিম দেখে, খুলে, রহিম ওপেন্স। রহিম চিন্তা করে, রহিম থিংস। আচ্ছা, এবার আসেন নেগেটিভ স্টেটমেন্টস, নাবোধক বাক্য। যেমন ছিল কি, আমি আসি, আই গো। আমি আসি না, আই ডোন্ট গো। প্রেজেন্ট ইনডেফিনিটকে নাবোধক করতে হলে ডোন্ট আনতে হয় এবং অথবা ডাজেন্ট আনতে হয়। ডাজেন্ট অর্থাৎ এস এর সাথে যুক্ত করে ডোন্ট থেকে ডাজেন্ট হয়। এটা জাস্ট হচ্ছে
এই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে তখন। সো আমি আসি, আই গো। আমি আসি না, আই ডোন্ট গো। সরি, আমি যাই, আমি যাই না, আই ডোন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি করি না, আই ডোন্ট ড্রিঙ্ক। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি সাঁতার কাটি না, আই ডোন্ট সুইম। আমি উড়াল দিই না, আমি উড়ি না, আই ডোন্ট ফ্লাই। আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক। তারপরে ইউ দিয়ে যদি বলি, তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি পড়ো না, ইউ ডোন্ট রিড। তুমি লেখো না, ইউ ডোন্ট রাইট। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তুমি পান করো না, ইউ ডোন্ট ড্রিঙ্ক। তুমি ঘুমানো, ইউ ডোন্ট স্লিপ। তুমি সাঁতার কাটো না, ইউ ডোন্ট সুইম। তুমি উড়াল দাও না, ইউ ডোন্ট ফ্লাই। তুমি হাঁটো না, ইউ ডোন্ট ওয়াক। তুমি দৌড়াও না, ইউ ডোন্ট রান। তুমি কথা বলো না, ইউ ডোন্ট স্পিক। তারপরে ধরেন রহিম দিয়ে বলি, রহিম ডাজেন্ট গো। রহিম যায় না, রহিম ডাজেন্ট কাম। রহিম আসে না, রহিম পড়ে না, রহিম ডাজেন্ট রিড। রহিম লেখে না, রহিম ডাজেন্ট রাইট। রহিম খায় না, রহিম ডাজেন্ট ইট। রহিম পান করে না, রহিম ডাজেন্ট ড্রিঙ্ক। রহিম ঘুমায় না, রহিম ডাজেন্ট স্লিপ। রহিম সাঁতার কাটে না, রহিম ডাজেন্ট সুইম। তারপরে হি দিয়ে যদি বলি, সে দৌড়ায় না, হি ডাজেন্ট রান। সে কথা বলে না, হি ডাজেন্ট স্পিক। সে করে না, হি ডাজেন্ট ওয়ার্ক। সে হাসে না, হি ডাজেন্ট লাভ। প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। পজিটিভ কোয়েশ্চেন্স, প্রশ্ন হবে, তবে হ্যাঁ বোধক প্রশ্ন। সো প্রশ্ন করার জন্য এই যে আমরা হচ্ছে নেগেটিভ করার জন্য ডোন্ট এনেছি, ডাজেন্ট এনেছি। তো এটাকে এর মানে নট ছাড়া জাস্ট ডোকে সামনে আনতে হবে, আনলে কি হয়ে যাবে, পজিটিভ কোয়েশ্চেন হয়ে যাবে। কোয়েশ্চেনগুলো কিভাবে হবে, যেমন হ্যাঁ বোধক ছিল কি, আই গো, আমি যাই। সো কোয়েশ্চেন কি, আমি কি যাই, তখন ডোকে সামনে নিয়ে আসে, ডো আই গো, আমি কি যাই। আমি কি আসি, ডো আই কাম। আমি কি পড়ি, ডু আই রাইট, সরি ডু আই রিড। আমি কি লিখি, ডু আই রাইট। আমি কি খাই, ডু আই ইট। আমি কি লিখি, সরি আমি কি পান করি, ডু আই ড্রিঙ্ক। আমি কি ঘুমাই, ডু আই স্লিপ। আমি কি সাঁতার কাটি, ডু আই সুইম। আমি কি উড়াল দিই, ডু আই ফ্লাই। আমি কি হাঁটি, ডু আই ওয়াক। আমি কি দৌড়াই, ডু আই রান। আমি কি কথা বলি, ডু আই স্পিক। তারপরে রহিম এন্ড রহিমা দিয়ে প্র্যাকটিস করি। রহিম এবং রহিমা কি যায়, ডো রহিম এন্ড রহিমা গো। রহিম এবং রহিমা কি আসে, ডো রহিম এন্ড রহিমা খাম। রহিম এবং রহিমা কি পড়ে, ডো রহিম এন্ড রহিমা রিড। রহিম এবং রহিমা কি লেখে, ডো রহিম এন্ড রহিমা রাইট। রহিম এবং রহিমা কি খায়, ডো রহিম এন্ড রহিমা ইট। রহিম এবং রহিমা কি পান করে, ডো রহিম এন্ড রহিমা ড্রিঙ্ক। তারপরে এখানে যে ভার্বগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে কিন্তু এই টা হবে, এ ডো হবে না, বরং ডু এর সাথে এস যুক্ত হয়ে ডাজ হবে। সো ডাজ হি ওয়ার্ক, সে কি কাজ করে। সে কি হাসে, ডাজ হি লাভ। সে কি বন্ধ করে, ডাজ হি ক্লোজ। সে কি তাকায় বা দেখে, ডাজ হি লুক। সে কি খুলে, ডাজ হি ওপেন। সে কি চিন্তা করে, ডাজ হি থিঙ্ক। এবার রহিম দিয়ে বলি, ডাজ রহিম গো। রহিম কি যায়, ডাজ রহিম গো। রহিম কি আসে, ডাজ রহিম খাম। রহিম কি পড়ে, ডাজ রহিম রিড। রহিম কি লেখে, ডাজ রহিম রাইট। রহিম কি খায়, ডাজ রহিম ইট। রহিম কি পান করে, ডাজ রহিম ড্রিঙ্ক। এরপরে নেগেটিভ কোয়েশ্চেন্স। নেগেটিভ কোয়েশ্চেন্স না বোধক বাট কোয়েশ্চেন হবে, সাথে কি আসবে, এই যে এখানে নেগেটিভ স্টেটমেন্টস যেভাবে ডোন্ট বা ডাজেন্ট দিয়ে হয়েছিল, এখানে যেহেতু কোয়েশ্চেন হবে সো ডোন্ট বা ডাজেন্টটা সামনে চলে আসবে, তারপরে হবে সাবজেক্ট। এই যেগুলো সব সাবজেক্ট, এগুলো সব সাবজেক্ট। তো আমি কি আসি না, ডোন্ট আই গো। সরি আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কি আসি না, ডোন্ট আই কাম। আমি কি পড়ি না, ডোন্ট আই রিড। আমি কি লেখি না, ডোন্ট আই রাইট। আমি কি খাই না, ডোন্ট আই ইট। আমি কি পান করি না, ডোন্ট আই ড্রিঙ্ক। তারপরে উই দিয়ে যদি বলি, আমরা কি ঘুমাই না, ডোন্ট উই স্লিপ। আমরা কি সাঁতার কাটি না, ডোন্ট উই সুইম। আমরা কি উড়াল দিই না, ডোন্ট উই ফ্লাই। আমরা কি হাঁটি না, ডোন্ট উই ওয়াক। আমরা কি দৌড়াই না, ডোন্ট উই রান। আমরা কি কথা বলি না, ডোন্ট উই স্পিক। তারা কি কাজ করে না, ডোন্ট দে ওয়ার্ক। তারা কি হাসে না, ডোন্ট দে লাভ। তারা কি বন্ধ করে না, ডোন্ট দে ক্লোজ। তারা কি তাকায় না, ডোন্ট দে লুক। তারা কি খুলে না, ডোন্ট দে ওপেন। তারা কি চিন্তা করে না, ডোন্ট দে থিঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে এখানে যা যা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এগুলো দিয়ে প্র্যাকটিস করি। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হবে, ডোন্ট হবে না, হবে কি, ডাজেন্ট। থার্ড পারসন সিঙ্গুলার কি, হি শি ইট, এবং কোনো একজন মানুষের নাম, কোনো একটা জিনিসের নাম, একক কোনো একটা কিছু সাবজেক্ট হলে এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। সো ডাজেন্ট হি গো, এর অর্থ কি হবে, ডাজেন্ট হি গো অর্থ কি, এর অর্থ হবে সে কি যায় না, সে কি আসে না,
ডাজেন্ট হি কাম, সে কি পড়ে না? ডাজেন্ট হি রিড, সে কি লিখে না? ডাজেন্ট হি রাইট, সে কি খায় না? ডাজেন্ট হি ইট, সে কি পান করে না? ডাজেন্ট হি ড্রিঙ্ক, সে কি ঘুমায় না? ডাজেন্ট হি স্লিপ, সে কি সাঁতার কাটে না? ডাজেন্ট হি সুইম, সে কি উড়াল দেয় না? ডাজেন্ট শি ফ্লাই, সে কি হাঁটে না? ডাজেন্ট শি ওয়াক। রহিম দিয়ে বলি, ডাজেন্ট রহিম রান, রহিমকে দৌড়া না? রহিমকে কথা বলে না? ডাজেন্ট রহিম স্পিক, রহিমকে কাজ করে না? ডাজেন্ট রহিম ওয়ার্ক, রহিমকে হাসে না? ডাজেন্ট রহিম লাভ, রহিম কি বন্ধ করে না? ডাজেন্ট রহিম ক্লোজ। এরপরে হলো WH কোয়েশ্চেন্স, যেভাবে পেছন থেকে প্র্যাকটিস করে আসছি WH কোয়েশ্চেন দিয়ে, এভাবে এখানেও করব। when, why, how যে কোনো একটা নিব, তারপরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এরপরে ভার্বের সাথে প্র্যাকটিস করব। যেমন when do I go, আমি কখন যাই। আমি কখন আসি, when do I come, আমি কখন পড়ি, when do I read, আমি কখন লেখি, when do I write, আমি কখন খাই, when do I drink eat, আমি কখন পান করি, when do I drink। যদি we দিয়ে বলি, আমরা কখন ঘুমাই, when do we sleep, আমরা কখন সাঁতার কাটি, when do we swim, আমরা কখন উড়াল দিই, when do we fly, আমরা কখন হাঁটি, when do we walk, আমরা কখন দৌড়াই, when do we run। ইউ দিয়ে বলি, তুমি কখন তা বলো, when do you speak, তুমি কখন কাজ করো, when do you work, তুমি কখন হাসো, when do you laugh, তুমি কখন বন্ধ করো, when do you close, তুমি কখন থাকা, when do you look, তুমি কখন খোলো, when do you open, তুমি কখন চিন্তা করো, when do you think। তারপরে যে এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো দিয়ে প্র্যাকটিস করলে ধরেন এখান থেকে পড়ে নিলাম হয় নিব। অবশ্যই WH কোয়েশ্চেন থেকে প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে আগে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা ভার্বের সাথে। এরপরে আবার আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি, সবগুলো তো দেখালে অনেক সময় দরকার, কয়েক ঘন্টা দরকার। সো এত লম্বা ভিডিও তো বানানো যাবে না, এমনিতে হয়তো অনেকে বোর ফিল করতেছে। সো যদি মনে করেন যে নিজে নিজে পড়তে পারবেন, জাস্ট ভিডিও স্টপ করে দেন, PDF নোটটা ডাউনলোড করেন, দেন প্র্যাকটিস করেন নিজে নিজে। উদ্দেশ্য হচ্ছে আপনার ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করা। এরপরে কেন আমি যাই, আমি না, সে, যেহেতু থার্ড পারসন দিয়ে প্র্যাকটিস করবো, সে নিব। কেন সে যায়, ওয়াই ডাজ শি গো, কেন সে আসে, ওয়াই ডাজ শি কাম, কেন সে পড়ে, ওয়াই ডাজ শি রিড, কেন সে লেখে, ওয়াই ডাজ শি রাইট, কেন সে খায়, ওয়াই ডাজ শি ইট, কেন সে পান করে, ওয়াই ডাজ শি ড্রিঙ্ক, কেন সে ঘুমায়, ওয়াই ডাজ শি স্লিপ, কেন সে সাঁতার কাটে, ওয়াই ডাজ শি সুইম, কেন সে উড়াল দেয়, ওয়াই ডাজ শি ফ্লাই, কেন সে হাঁটে, ওয়াই ডাজ শি ওয়াক, কেন সে দৌড়ায়, ওয়াই ডাজ শি রান, কেন সে কথা বলে, ওয়াই ডাজ শি স্পিক। এরপরে রহিম দিয়ে যদি বলি, হাউ দিয়ে কিভাবে সে দৌড়ায়, কিভাবে রহিম দৌড়ায়, হাউ ডাজ রহিম রান, কিভাবে রহিম কথা বলে, হাউ ডাজ রহিম স্পিক, কিভাবে রহিম কাজ করে, হাউ ডাজ রহিম ওয়ার্ক, কিভাবে রহিম হাসে, হাউ ডাজ রহিম লাভ। এরপরে নেগেটিভ মানে WH কোয়েশ্চেন্স দিয়ে, WH দিয়ে কোয়েশ্চেন্স হবে, সাথে নেগেটিভ একটা অর্থ দিবে। যেমন পজিটিভ কি ছিল, আমি যাই, আই গো। নেগেটিভ, আমি যাই না, আই ডোন্ট গো। কোয়েশ্চেন্স পজিটিভ, আমি কি যাই, ডু আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কেন যাই, ওয়াই ডু আই গো। আমি কেন যাই না, ওয়াই ডোন্ট আই গো। এই যে WH কোয়েশ্চেন্স দিয়ে নেগেটিভ একটা অর্থ, এই অর্থ প্রকাশ হয় এই স্ট্রাকচারে। প্রথমে এখান থেকে ধরেন একটা নিব, তারপরে ডোন্ট, আবার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ডাজেন্ট, এরপরে এখানে যা আছে সবগুলো। সো আমি কখন যাই না, নেগেটিভ বাট কোয়েশ্চেন, আমি কখন যাই না, ওয়েন ডোন্ট আই গো। আমি কখন আসি না, ওয়েন ডোন্ট আই কাম। আমি কখন পড়ি না, ওয়েন ডোন্ট আই রিড। আমি কখন লেখি না, ওয়েন ডোন্ট আই রাইট। আমি কখন খাই না, ওয়েন ডোন্ট আই ইট। আমি কখন পান করি না, ওয়েন ডোন্ট আই ড্রিঙ্ক। তারা কখন ঘুমায় না, ওয়েন ডোন্ট দে স্লিপ। তারা কখন সাঁতার কাটে না, ওয়েন ডোন্ট দে সুইম। তারা কখন উড়ে না, ওয়েন ডোন্ট দে ফ্লাই। তারা কখন হাঁটে না, ওয়েন ডোন্ট দে ওয়াক। তারপরে হি দিয়ে বলি, এখান থেকে নিলাম ওয়াই, কেন সে যায়, ওয়াই ডাজেন্ট হি গো। কেন সে যায় না, ওয়াই ডাজেন্ট শি গো বা ওয়াই ডাজেন্ট হি গো। কেন সে আসে না, ওয়াই ডাজেন্ট হি কাম। কেন সে পড়ে না, ওয়াই ডাজেন্ট হি রিড। কেন সে লেখে না, ওয়াই ডাজেন্ট হি রাইট। কেন সে খায় না, ওয়াই ডাজেন্ট হি ইট। কেন সে পড়ে না, পান করে না, ওয়াই ডাজেন্ট হি ড্রিঙ্ক। কেন সে ঘুমায় না, ওয়াই ডাজেন্ট হি স্লিপ। কেন সে সাঁতার কাটে না, ওয়াই ডাজেন্ট হি সুইম।
কেন রহিম কাজ করে না? Why doesn't রহিম work? কেন রহিম হাসে না? Why doesn't রহিম laugh? কেন সে হাসে না? Why doesn't he laugh? কেন সে বন্ধ করে না? Why doesn't he close? কেন সে খুলে না? Why doesn't he open? কেন সে চিন্তা করে না? Why doesn't he think? কেন রহিম চিন্তা করে না? Why doesn't রহিম think? কেন তুমি চিন্তা করে না? Why don't you think? এরপরে questions with answer যেভাবে আছে পূর্বের নিয়ে প্র্যাকটিস করবেন। Do you go? তুমি কি আসো? সরি, তুমি কি যাও? আনসার কি হবে? Yes, I go. অথবা No, I don't go. তুমি কি আসো? Do you come? Yes, I come. বা No, I don't come. জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন। এরপরে WH কোয়েশ্চেন্স দিয়ে যখন কোয়েশ্চেন করবেন তখন উত্তর দেওয়ার সময় বিকজ দিয়ে একটা রিজন বলতে হবে। যেভাবে পূর্বে থেকে এগুলো তো আমরা অলরেডি ইউজ টু হয়েছি, কোন স্ট্রাকচারে প্র্যাকটিস করতে হবে। লেসন 2 থেকে আমাদের 3 থেকে শুরু হয়েছিল, এইভাবে আমাদের প্র্যাকটিস হয়েই আসছে। আচ্ছা, এরপরে এতক্ষণ যা পড়লাম এগুলো কোন স্টাইলে মিনিং হবে, কোন স্টাইলে মূলত আমাদের এই টেবিলগুলো ছিল, এগুলোকে আরো ক্লিয়ার হচ্ছে এই বাংলা দিয়ে। এখানে একটা বাক্য দিয়ে 8 ভাবে বানানো আছে, পাশে মিনিং দেওয়া আছে। সো একটু মনোযোগ দিয়ে দেখেন। আই গো, আমি যাই। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো। আমি কি যাই না? ডোন্ট আই গো। আমি কেন যাই? ওয়াই ডু আই গো। আমি কেন যাই না? ওয়াই ডোন্ট আই গো। আমি কিভাবে যাই? হাউ ডু আই গো। আমি কিভাবে যাই না? হাউ ডোন্ট আই গো। তারপরে সাবজেক্ট উই দিয়ে, ভার্ব হচ্ছে কাম। আমরা আসি, উই কাম। আমরা আসি না, উই ডোন্ট কাম। আমরা কি আসি? ডু উই কাম। আমরা কি আসি না? ডোন্ট উই কাম। আমরা কেন আসি? ওয়াই ডু উই কাম। আমরা কেন আসি না? ওয়াই ডোন্ট উই কাম। আমরা কিভাবে আসি? হাউ ডু উই কাম। আমরা কিভাবে আসি না? হাউ ডোন্ট উই কাম। সে পড়ে, হি রিডস। সে পড়ে না, হি ডাজন্ট রিড। সে কি পড়ে? ডাজ হি রিড। সে কি পড়ে না? ডাজন্ট হি রিড। সে কেন পড়ে? ওয়াই ডাজ হি রিড। সে কেন পড়ে না? ওয়াই ডাজন্ট হি রিড। সে কিভাবে পড়ে? হাউ ডাজ হি রিড। সে কিভাবে পড়ে না? হাউ ডাজন্ট হি রিড। লক্ষ্য করে দেখেন এখানে 3 ধরনের সাবজেক্ট দিয়ে মূলত বানানো হয়েছে। প্রথম একটা হচ্ছে আই, তারপরে প্লুরাল থেকে উই নেওয়া হয়েছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হতে হি কে নেওয়া হয়েছে। সো যদিও এখানে একটা সাবজেক্ট, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর উইথ ডিফারেন্ট সাবজেক্টস। ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে, উইথ ডিফারেন্ট ভার্বস, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। অনেক প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে বাংলা দেওয়া আছে, এখানে আপনার মেন উদ্দেশ্য হবে ছাড় দেখে না, বরং একটা সাবজেক্ট একটা ভার্ব, যেমন সাবজেক্ট নিলেন ইউ, ভার্ব নিলে। সো এবার 8 ভাবে বানান। তুমি আসো, ইউ কাম। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি কি আসো? ডু ইউ কাম। তুমি কি আসো না? ডোন্ট ইউ কাম। তুমি কেন আসো? ওয়াই ডু ইউ কাম। তুমি কেন আসো না? ওয়াই ডোন্ট ইউ কাম। তুমি কিভাবে আসো? হাউ ডু ইউ কাম। তুমি কিভাবে আসো না? হাউ ডোন্ট ইউ কাম। ওইভাবে সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করবেন একটা সেন্টেন্সকে 8 ভাবে। আচ্ছা, আসলে প্র্যাকটিস করলে করার শেষ নাই, অনেক প্র্যাকটিস করা যাবে। আমিও যদি এইভাবে প্র্যাকটিস করি আর ভিডিও বানাই, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার হচ্ছে পার্ট নাম্বার 6, আস্কিং এন্ড আনসারিং। টপিক হচ্ছে মাই স্কুল অথবা কলেজ। স্কুল বা কলেজ নিয়ে হচ্ছে বলতে হবে। সো এখানে যা যা আছে সবগুলাকে 5 বার 10 বার জাস্ট রিডিং পড়বেন, তারপরে যা আইডিয়া হবে এগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। প্রথম কোয়েশ্চেন কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল অর কলেজ? আপনার স্কুল বা কলেজের নাম কি? দ্য নেম অফ মাই স্কুল অথবা কলেজ এটা ড্যাশ। ইট ইজ এ ওয়েল নাউন ইনস্টিটিউশন ইন মাই এরিয়া। এটা হচ্ছে আমার এরিয়াতে খুবই প্রসিদ্ধ, এবং খুবই প্রসিদ্ধ মানে সবাই চেনে, ওয়েল নাউন সবাই চেনে, সবাই জানে এরকম প্রসিদ্ধ একটা ইনস্টিটিউশন আমাদের এরিয়ার মধ্যে। অ্যান্ড হ্যাজ আ গুড এনভায়রনমেন্ট ফর লার্নিং, এবং শিক্ষার জন্য এটা খুব সুন্দর একটা পরিবেশ আছে। হোয়ার ইজ ইউর স্কুল অর কলেজ লোকেটেড? কোথায় অবস্থিত আপনার স্কুল বা কলেজ? ইট ইজ লোকেটেড কোথায়? জায়গার নাম। দ্য লোকেশন ইজ কনভিনিয়েন্ট, খুবই সুবিধাজনক একটা লোকেশন এটা। অ্যান্ড মেনি স্টুডেন্টস কাম ফ্রম নিয়ার বাই এরিয়াস টু স্টাডি হিয়ার, এবং আশেপাশের এরিয়া থেকে অনেক স্টুডেন্ট এখানে কি করতে আসে? স্টাডি করার জন্য আসে। মেনি স্টুডেন্টস কাম, অনেক স্টুডেন্টরা কি করে? আসে ফ্রম নিয়ার বাই এরিয়াস, আশেপাশের এরিয়া থেকে, টু স্টাডি হিয়ার, এখানে লেখাপড়া করার জন্য। ইজ ইট বিগ অর স্মল স্কুল অথবা অর কলেজ? এটা কি বড় বা ছোট স্কুল বা কলেজ?
তো এটা কি, মাই স্কুল অর মাই কলেজ ইজ বিগ অর স্মল, যেটা ভালো লাগে এটা বলবেন। ইট হ্যাজ মেনি টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস টু সাপোর্ট এডুকেশন অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো এখানে অনেক টিচার আছে, ছাত্র আছে যারা হচ্ছে লেখাপড়াতে সাহায্য করে, এইরকম আর কি এডুকেশনে সাহায্য করার জন্য, সাপোর্ট করার জন্য। হু আর ইউর টিচার্স? মাই টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি and helpful. They explain lessons clearly and always encourage students to learn. তারা সবসময় হচ্ছে লেসনগুলোকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে এবং সবসময় উৎসাহ দেয়। always encourage students to learn, ছাত্রদেরকে শিক্ষার জন্য কি করে, উৎসাহ দিয়ে থাকে। what subjects do you study there? আপনি কোন সাবজেক্ট লেখাপড়া করেন? I study subjects like, সাবজেক্ট কয়েকটা বলে দিবেন। এরপরে I like these subjects because they are interesting and useful for my future. আমি এই সাবজেক্টগুলোকে কি করি, পছন্দ করি। I like these subjects কারণ হচ্ছে because they are, এই সাবজেক্টগুলোকে ইন্টারেস্টিং এন্ড ইউজফুল ফর মাই ফিউচার, এগুলো খুবই আকর্ষণীয়, মানে পড়তে ভালো লাগে, শিখতে ভালো লাগে এবং ইউজফুল ফর মাই ফিউচার, আমার ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী। Question number 6. What do you like most about your school or college? I like the environment of my school or college. আমি আমার কোয়েশ্চেন কি ছিল, তুমি তোমার স্কুল বা কলেজের কোন জিনিসটাকে কি করো, মোস্ট পছন্দ করো, বেশি প্রেফার করো, লাইক করো। তো কি, আমি হচ্ছে আই লাইক দ্য এনভায়রনমেন্ট অফ মাই স্কুল অর কলেজ, আমি আমার স্কুল বা কলেজের পরিবেশটাকে বেশি কি করি, লাইক করি, পছন্দ করি। ইট ইজ ক্লিন, পিসফুল অ্যান্ড এনকারেজ স্টুডেন্টস টু ডু দেয়ার বেস্ট। এটা হচ্ছে খুবই পরিষ্কার, পিসফুল এবং সবসময় কি করে, এনকারেজ করে, উৎসাহ দেয় ছাত্রদেরকে টু ডু দেয়ার বেস্ট, তাদের সর্বোচ্চটা করার জন্য। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর স্কুল ও কলেজ? আপনি আপনার স্কুল বা কলেজ নিয়ে কেমন ফিল করেন? আই ফিল প্রাউড অফ মাই স্কুল ও কলেজ বিকজ it has taught me many things and helped me grow as a person. I feel proud of my school or college, মানে স্কুল বা কলেজ নিয়ে কি করি, আমি প্রাউড ফিল করি, কারণ হচ্ছে যে বিকজ, কারণ কি, it has taught me, teach এর জি হচ্ছে taught। সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 7 আজকে দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এরপরে থট মানে V3। সো টিচ এর V3 কি, এটা থট। সো ইট হ্যাজ থট মি, এটা আমাকে কি করেছে, শিখিয়েছে। ওই যে বলছিলাম না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ এরকম হয়, কাজটা কমপ্লিট বাট সেন্স, ফিলিংসটা এখনো বাকি। বা বাংলাতে আমি করেছি, খেয়েছি, পড়েছি, শিখিয়েছি, শিখিয়েছে, এই জাতীয় বাক্যের জন্য হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। ইট হ্যাজ থট মি, এটা আমাকে শিখিয়েছে, মেনি থিংস, অনেক কিছু। সো এর অর্থ এরকম হবে না যে আমাকে শিখায়, এটাও হবে না অর্থ। আমাকে শিখাবে এই অর্থ হবে না, আমাকে শিখিয়েছিল এই অর্থ হবে না। অর্থ কি হবে, ইট হ্যাজ টট মি, আমাকে শিখিয়েছে, মেনি থিংস অ্যান্ড হেল্প মি গ্রো, এবং আমাকে গ্রো হতে হেল্প করেছে অ্যাজ এ পার্সন, একজন মানুষ হিসাবে, একজন পার্সন হিসাবে। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 7, প্রেজেন্টেশন পার্ট। আমি জানি না আপনি কি প্রতিদিন একটা ভিডিও রেকর্ড করছেন কিনা। আমি বলেছিলাম যদি প্রতিদিন একটা ভিডিও প্রেজেন্টেশন রেকর্ড করেন অবশ্যই আমাকে সেন্ড করবেন এবং খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে হচ্ছে রেকর্ড করবেন নিজের মতো করে, একদম ন্যাচারালভাবে। আর স্টার্টিং হবে এ দিয়ে, স্টার্টিং এবং এন্ডিং সুন্দর করে হবে। এরপরে এখানে স্কুল বা কলেজ নিয়ে হচ্ছে 10টা পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে সামনে রেখে এখানে একবার রিডিং পড়ে নেবেন, দেন নিজে নিজে হয়তো সেম বা একটু পরিবর্তন করে খুব সুন্দরভাবে ন্যাচারালি একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যত চেষ্টা করবেন, যত প্র্যাকটিস করবেন, যত টাইম দিবেন, ততটাই ইমপ্রুভ হবে। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আয়াতটি হলো লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। এর মানে হচ্ছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন। আল্লাহ তাআলার শান এটা না যে আপনি কিছু একটা ট্রাই করবেন, চেষ্টা করবেন আর আল্লাহ সময়টাকে একদম নষ্ট করে দিবে, এটা কখনো আল্লাহর শান না। হয়তো সাময়িকভাবে আমরা বুঝি না, অনেক সময় ব্যর্থ হয়ে যায়, বাট লেগে থাকলে, যদি আপনার মধ্যে আশা থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনি যতটা চেয়েছিলেন আল্লাহ তার চাইতে বেশি দেবে। জাস্ট ভরসা রাখতে হবে আর লেগে থাকতে হবে।
যদিও ওইটা অলসদের জার্নি, লেজি আইএলটিএস, একটু টাইম নিয়ে আমাদের টার্গেট ফাউন্ডেশন লেভেল 1 করা, 2 করা, দেন স্টার্ট করা। যদিও টাইম লাগতেছে, বাট ইনশাল্লাহ আমাদের জার্নিটা খুবই সুন্দর হবে, খুবই সহজ হবে, এনজয়েবল হবে। এরকম ফিল হবে না আইএলটিএস জার্নি শুরু করার পরে সবাই এটা ফিল করে, মানে অধিকাংশ যারা হচ্ছে একদম জিরো থেকে শুরু করে তাদের যে ক্যামব্রিজগুলো টেনে ছিঁড়ে ফেলবো, আমাকে দিয়ে হবে না, লিসেনিং আমাকে দিয়ে হবে না, এইসব ফিল হবে না ইনশাল্লাহ। আমরা ধীরে ধীরে আগাচ্ছি, ইনশাল্লাহ উই উইল এনজয় আওয়ার জার্নি। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন এবং অবশ্যই একজন পার্টনারকে সাথে নিয়ে প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করুন। আল্লাহ তাআলা আমাদের মনের আশা কবুল করুক, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করুক। মে আল্লাহ ব্লেস ইউ অল।